আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয়, আমি আবরার তানভীর ত্বকী, পড়াশোনা ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। বুয়েট 24-25 সেশনের ম্যাথ সলভিং প্লেলিস্টের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই প্লেলিস্টের মেইন টার্গেট বা মেইন উদ্দেশ্যটা কি? এই প্লেলিস্টের মেইন উদ্দেশ্য হচ্ছে একজন কলেজ গোয়িং একদম বিগিনার লেভেলের একটা স্টুডেন্টেরও বুয়েটের একটা নির্দিষ্ট বছরের সবগুলো কোয়েশ্চেনের উপরে খুব ক্লিয়ার এবং স্ট্রং একটা পার্সপেক্টিভ বা পারসেপশন তৈরি করা বা তৈরি করতে হেল্প করে ফেলা। এখন এই কাজটা আমরা করব কিভাবে? এই কাজটা করার ক্ষেত্রে আমি জাস্ট সামনে আসলাম অ্যান্ড প্রবলেমটার সলভ দেখায় চটপট চলে গেলাম, এইভাবে কাজটা করব না। এখানে আমি বেশ কয়েকটা ব্যাপারের উপরে বেশ নজর দেওয়ার ট্রাই করব। সেগুলো হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা অ্যানালাইজিং প্রথমেই। এখানে অনেক সময় স্টুডেন্টদের এমন হয় যে কোয়েশ্চেনটাতে কী চাওয়া হয়েছে সেটা সম্পর্কেই ক্ল্যারিটি স্টুডেন্টের ফার্স্ট প্লেস থাকে না। সেই ব্যাপারটা যাতে এরকম না হয়, এখানে যাতে কোয়েশ্চেনটা সম্পর্কে কোনো অ্যাম্বিগুইটি বা কোয়েশ্চেনটা সম্পর্কে যাতে কোনো কনফিউশন না থাকে, সেটা প্রথমে এনশিওর করব। তারপরে স্টেপ বাই স্টেপ সবগুলো পয়েন্ট একদম আলোচনা করে, সবগুলো পয়েন্টের পেছনে লজিক্যাল আন্ডারলাইং লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে, সবগুলো অ্যাপ্রোচ কোনটা কোন কেসে এইভাবে কেন অ্যাপ্রোচ নিচ্ছি, এভাবে অ্যাপ্রোচ নেওয়ার সুবিধা অসুবিধাগুলো কী, সেইগুলো বলে তারপরে ম্যাথটার পুরো সলভটুকু দেখাবো। এবং এর পাশাপাশি অনেক সময় অনেক প্রবলেমের কেসে একই প্রবলেম অনেক ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করে ডিফারেন্ট ওয়েতে সলভ করা যায়। এরকম ডিফারেন্ট পার্সপেক্টিভ শেয়ার করব অ্যান্ড ফাইনালি জোর দিব ইনটুইশনে, অর্থাৎ একটা প্রবলেমকে দেখেই কিভাবে বিচক্ষণতার সহিত এখানে হাতে কলমে কাগজে কলমে হাত না দিয়েই কিভাবে ওটা সম্পর্কে একটা বিচক্ষণ স্টেটমেন্ট দেওয়া যায় সেই ব্যাপারটা ডেভেলপ করাতে। এখন যারা র্যান্ডমলি এই ভিডিওটাতে ক্লিক করছো, তোমাদের উচিত হবে ডেসক্রিপশন বক্স অথবা পিন্ড কমেন্ট থেকে প্লেলিস্ট লিঙ্কে যাওয়া এবং সেখান থেকে থরোলি প্লেলিস্টটা ফলো করা। চলো এবার আমরা প্রবলেমে চলে যাই। এবারে প্রবলেমটা দেখো, এখানে বলা আছে 3,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, অপর একটা বৃত্ত x² + y² + 2x + 6y + 8 = 0 একে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ এবং স্পর্শবিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন তাহলে আমরা প্রথমেই এই জিনিসটার একটু প্রবলেমটার মাঝে দেখি দুইটা পার্ট আছে মেইনলি। একটা হচ্ছে এখানে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এবং সেকেন্ড পার্টে স্পর্শবিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমি প্রথমে এখানে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো এই পার্টটুকু প্রথমে সলভ করব, তারপরে এইটুকুতে যাব। এখন এই যে বৃত্তের সমীকরণ পার্টটুকু সলভ করব, এটা আমি তোমাদেরকে একদম টোটালি জাস্ট ভিজুয়ালি দেখেই সলভ করা, এইটা একটা মেথডে আগাবো। তারপরে আমরা চিত্র না এঁকে ভিজুয়ালি না গিয়ে জাস্ট আমাদের ইনফরমেশনের উপর বেস করে সেটা আরেকটা ওয়ে দেখাবো। তো প্রথমে আমরা ভিজুয়ালি আগাই। তো এখন দেখো, ভিজুয়ালি যদি আমরা আগাতে যাই তাহলে আমরা দেখি প্রশ্নের স্টেটমেন্টটাকে একটা ভিজুয়াল ফর্ম এঁকে সেটার একটা ভিজুয়াল ফর্ম দেওয়া যায় কিনা। এখানে বলছে 3,1 কেন্দ্র বিশিষ্ট, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং সেটার সমীকরণ লাগবে। তো আমরা কি জানি যে একটা বৃত্তের সমীকরণের কেসে কেন্দ্র এবং ব্যাসার্ধ জানলেই কাজ হয়ে যায়। তো যেহেতু আমাদের কেন্দ্র দেয়াই আছে, আমাদের টার্গেট হওয়া উচিত ব্যাসার্ধটা বের করা। আগাই তাহলে, এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অন্য আরেকটা বৃত্ত যেই বৃত্তটার টোটাল সমীকরণটাই দেওয়া আছে ওকে স্পর্শ করছে, তাই না? তো এখন এর যেহেতু টোটাল সমীকরণই দেওয়া আছে, তাহলে এখান থেকে এর যে একদম বেসিক তথ্য অর্থাৎ এর কেন্দ্র এবং ব্যাসার্ধ সেটা তো আমরা খুব সহজে পেয়ে যাব। তাহলে আমরা এর কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করে ফেলি, তারপর সেটাকে ভিজুয়ালি আগাই। এখানে বলছে এর হচ্ছে জি আর এফ এর ভ্যালু হলো 1 আর 3। তো আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f, তাহলে -1 - 3 এটা ওর কেন্দ্র। আর ব্যাসার্ধের ফর্মুলা আমরা কি জানি? ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে r = √g² + f² - c, তাই না? এখন জি আর এফ এর ভ্যালু 1, 3, সি এর ভ্যালু 8, তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে কত আসে? 1² + 3² - 8, তার মানে √2। তাহলে এই একটা বৃত্ত যার কেন্দ্র এত এবং ব্যাসার্ধ √2, তাহলে আমরা সেটা একটু এঁকে ফেলার ট্রাই করি আগে। এখন এই যে এই বৃত্তটাকে বলা হয়েছে এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ওকে স্পর্শ করবে। এখন এখানে তাহলে 3,1 বিন্দুটাকে তাহলে আমরা প্লেস করি। তো ধরে নেই 3,1 বিন্দুটা এইখানে আছে। এখন তাহলে 3,1 বিন্দু এখানে আর আমাদের প্রদত্ত বৃত্তটা এইখানে। এখন এই যে এত দূর আসার পরে তোমার কি মনে হয় কাজটা ঠিকঠাক আছে না? এখন এই যে এই পয়েন্টটাতে একটা ভুল হতে পারে, একটু ভালো মতো খেয়াল করো। আমার এই প্লেলিস্টের টার্গেটই যেহেতু খুবই সূক্ষ্ম পয়েন্টগুলো নিয়ে কথা বলা, তো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে একটু বলা দরকার।
যখনই আমরা এখানে বৃত্ত বলো কনিক এগুলোর যখন আমরা ভিজুয়াল সলিউশনের দিকে আগাচ্ছি তখন আমাদের পজিশনিংয়ের ব্যাপারে খুব ভালো রকম খেয়াল রাখা উচিত। সেটা কীরকম খেয়াল করো, এইখানে 3,1 বিন্দু আমি জাস্ট বলে দিলাম যে আচ্ছা দেখো এই বৃত্তটা তো এখানে, তাহলে 3,1 বিন্দুটা ধরে নিলাম এখানে। এই জিনিসটা কিন্তু সবসময় সত্যি নাও হতে পারে। এই প্রবলেমের কেসে এটা সত্যি হয়ে গেছে যে 3,1 বিন্দুটা এই বৃত্ত থেকে বাইরে, কিন্তু কখনো কখনো তোমাকে কি এরকম বিন্দু দিতে পারে না যেই বিন্দুটা ওই বৃত্তের পরিধির উপরে, ওই বৃত্তের ভেতরে, এইখানে কোথাও, এখানে কোথাও, এগুলো হতে পারে না? অবশ্যই হতে পারে। তো যখনই আমরা ভিজুয়াল সলিউশনের দিকে আগাচ্ছি অবশ্যই কিন্তু আমাদের এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই পজিশনিং সম্পর্কে শিওর হয়েই প্রত্যেকটা স্টেপ নেওয়া উচিত, আদারওয়াইজ ভুল হবে। আমি এইখানে একটা বিন্দু অ্যাকচুয়ালি আছে এখানে ওর ভেতরে, আমি ওটাকে প্লেস করলাম এখানে, তাহলে আমি তো ভুল লজিকে চিত্রটা বিল্ড করব বা ভুল লজিকে ইকুয়েশনটা লিখব, তখন তো আমার সলিউশনটা ভুল হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো সম্পর্কে খেয়াল রাখা উচিত। ফাইন, এটা প্রথম পয়েন্ট গেল। তাহলে আমাদের আগে শিওর হয়ে নেওয়া উচিত যে আচ্ছা 3,1 বিন্দুটা এইটা এই করেসপন্ডিং বৃত্তের সাপেক্ষে এটা কি ওর ভেতরে আছে, পরিধির উপরে আছে নাকি বাইরে আছে। সেটা কিভাবে করা যায়? আমরা এক কাজ করি, এই যে এর সেন্টার এইটা আর নতুন বৃত্তের সেন্টার হবে এটা, এই দুইটার দূরত্বটা মাপে নিই। দূরত্বটা মেপে নিয়ে আমরা যদি দেখি যে ওর ব্যাসার্ধের সমান দূরত্ব, তার মানে কি ওই বৃত্তের পরিধির উপরে আছে। যদি ব্যাসার্ধের থেকে কম দূরত্ব হয় তাহলে ওই বৃত্তের ভেতরে আছে, আর যদি ব্যাসার্ধের থেকে বেশি দূরত্ব হয় তাহলে বাইরে আছে। তাহলে আমরা একটু দেখি, তাহলে এইটাকে নাম দেই, এটা হচ্ছে একটা বৃত্ত C2 আর এইটা হচ্ছে আরেকটা বৃত্তের কেন্দ্র C1, সেন্টার 1। তাহলে এখন C1 C2 এটা বের করে ফেলি। হ্যাঁ, এই দুইজনের দূরত্ব, তো দূরত্ব বের করি দুইটা পয়েন্টের, তাহলে কত আসতেছে 3 থেকে -1, তার মানে √4 স্কোয়ার, প্লাস 1 থেকে -3, তার মানে আবারও 4 স্কোয়ার, তাহলে দাঁড়ালো দূরত্বটা 4√2। ওকে, দূরত্বটা 4√2 আর ওর ব্যাসার্ধ কিন্তু √2, তাহলে বুঝাই যাচ্ছে যেহেতু এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্বটা ওর ব্যাসার্ধের তুলনায় বড়, তার মানে অবশ্যই ওটা বাইরের কোনো একটা বিন্দু। বুঝা গেছে? সো আলটিমেটলি ভিজুয়াল সলিউশনে এই ব্যাপার অবশ্যই খেয়াল রেখো। ফাইন, তাহলে আমরা শিওর হয়ে নিলাম যে আচ্ছা ওই বিন্দুটা ওর বাইরে, বিন্দুটা এখানে প্লেস করলাম। তাহলে এবার এখন তারপরে কি বলছে? আমাদের বলছে যে এইখানে কেন্দ্র হওয়ার পরে এই প্রদত্ত বৃত্তকে সে স্পর্শ করবে। তাহলে আমরা টাচ করাই, তাহলে আমরা আরেকটা বৃত্ত নেই যেটা কি করবে, ওকে টাচ করবে এবং সেন্টারটা হবে কোন জায়গায়, ঠিক এই পয়েন্টে। তাহলে অনেকটা এইরকম একটা বৃত্ত আমাদের চাওয়া হয়েছে। তাহলে এখন দেখো তো আলটিমেটলি তাহলে এখন আমাদের ভিজুয়ালি কাজ শেষ প্রথম পার্টের জন্য, দ্বিতীয় পার্ট তো পরে। তাহলে প্রথম পার্টে বৃত্তের সমীকরণ চাইছে, আমরা ভিজুয়ালি বিল্ড করে ফেলছি, এখন বৃত্তের কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, কাজ শেষ। তাহলে আমরা এই পার্টটুকুর মার্ক তো পেয়ে যাব, তাই না? কি মনে হয়? একটু চিন্তা করি বলি তো। উত্তর হচ্ছে না। আমরা কিন্তু এই যে এতটুকু কাজ করছি এইটুকুতে আমরা আংশিক সলভ করতেছি, পার্শিয়াল সলভ করতে পারতেছি। এইখানে পুরো সলভটুকু এটুকু দিয়ে হবে না। কেন হবে না এই জিনিসটা এখন বলবো, তার আগে বলে নেই এই যে কমন মিস্টেকটা এটা তোমরা অনেকেই করো, অনেকেই এই ভুলটা করো, এই সেম মিস্টেকটা যেটা আমি দেখালাম, যে তোমরা আংশিক সলিউশন করে ফেলো অ্যান্ড অনেকের ক্ষেত্রে ওই সিমিংলি ভুলটা ধরা পড়ে না, যার কারণে তখন মনে হয় ঠিকই তো আছে, সলভ তো ঠিকই করছি। অ্যান্ড এই ভুলটা কোথায় বেশি হয়? জ্যামিতিক কেসগুলোতে, অর্থাৎ আমাদের যখন বৃত্ত নিয়ে বেশি কাজ করতেছি তখন, আর হচ্ছে কণিকেও মাঝে মাঝে হয়। কণিকের একটা এক্সাম্পল আমি দিব যে কোথায় এরকম ভুল হতে পারে। এইখানে আসলে বৃত্ত হওয়া সম্ভব দুইটা। কিভাবে সেটা? একটা কাঙ্ক্ষিত বৃত্ত হচ্ছে আমাদের এটা, মনে করো কাঙ্ক্ষিত বৃত্তকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে ডিনোট করলাম, এইটা একটা কাঙ্ক্ষিত বৃত্ত। আরেকটা কাঙ্ক্ষিত বৃত্ত হতে পারে এরকম, যেটা কি হবে সাইজের থেকে বড় হয়ে অন্য দিক থেকে ওকে স্পর্শ করবে। সেটা কিভাবে একটু দেখো, বড় করে আলটিমেটলি আমরা অন্য দিক থেকে স্পর্শ করাবো, অর্থাৎ সেটা একবার বহিঃস্পর্শ হবে আরেকবার অন্তঃস্পর্শ হবে। এটা খুবই কমন মিস্টেক, খুবই কমন ভুল, একটু কমাতে হবে ব্যাসার্ধটা। হ্যাঁ, হয়ে গেছে। সো বুঝছো ব্যাপারটা? তার মানে এইখানে আমরা যদি একটা বৃত্ত শুধু কাজ করতাম, ওটার সমীকরণ বের করে রাখতাম, তারপরে সেকেন্ড পার্টে ওটার জন্যই সলভ করে রাখতাম, তাহলে আসলে আমরা আংশিক মার্ক পেতাম, কারণ আমরা পুরো সলিউশনটা তো করিনি। এখানে পসিবল বৃত্ত কয়টা? দুইটা। তো এই কারণে আমাদের দুইটারই সমীকরণ বের করতে হবে, দুইটারই জন্য করেসপন্ডিং সবগুলো তথ্য বের করে দেখাতে হবে। এই ভুলটা খুব হয়, ভালো মতো খেয়াল রেখো। আর এভাবে রাখতে পারো মাথায় যে স্পর্শ যখনই করতেছে তখনই আমি একটু চেক করে নিব যে আচ্ছা এটা কি অন্তঃস্পর্শ করতে পারে, বহিঃস্পর্শও করতে পারে, দুইটাই করতে পারে, তাহলে যাতে আমি দুইটাই দেখাই, তখন যাতে ভুল না হয়। আচ্ছা, এখন তোমাদের জন্য এখানে ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো আমাকে বলো তো এই বিন্দুটা তো ওর বাইরে হয়েছে, যার কারণে এরকম হয়েছে। আচ্ছা, ওর ভেতরে হলে কি হতো? তখন এই মনে করো এই বিন্দুটা 3,1 বিন্দুটা ধরে নাও এর ভেতরে,
ভেতরে কোথাও। তো ওটার জন্য মনে করো ফিগারটা এরকম দিলাম যে এটার সেন্টার এখানে আর বিন্দুটা হচ্ছে কোথায়, বিন্দুটা ধরে নাও এখানে। তখন তো তাহলে একটাই বৃত্ত হতো, তাই না? তখন জাস্ট একটা বৃত্ত হতো কিভাবে, যে এই মনে করো এইখানে এটার সেন্টার নেই, এটার সেন্টার নিয়ে এইখানে এই পয়েন্টটা বসাই, আর একটু ব্যাসার্ধটা বড় করতে হবে, এই তো। তাহলে তখন আসলে একটাই বৃত্ত পসিবল ছিল, ঠিক না? ঠিক না, এই কেসেও ঠিক না। এই কেসেও তোমার এই সেম মিস্টেকটা অনেকেই করো। এইখানে আসলে বৃত্ত দুইটা হওয়া পসিবল। কিভাবে একটু দেখি আমরা। তাহলে আমরা এইখান থেকে ওর কেন্দ্র রাখবো এই পয়েন্টে, ওর কেন্দ্র এখানে রেখে তারপরে আমরা ওকে টাচ করাবো, তাই না? একটু দেখো এখানে একটা সময় গিয়ে কিন্তু সে টাচ করবে, এই তো। আচ্ছা আমরা একটু কমায় দিই, হ্যাঁ এই তো। এখন তোমাদের কাজ হবে যে এইখানে আমাদের তাহলে যদি বিন্দুটা ওর যদি বাইরে হয় তাহলে চিত্রটা এরকম হচ্ছে, বৃত্ত পসিবল দুইটা হচ্ছে। এইখানে দুইটা পসিবল বৃত্ত পাচ্ছি আমরা। যদি ওই বিন্দুটা ওর পরিধির উপরে কোথাও হতো তখন আসলে কয়টা বৃত্ত পাওয়া পসিবল হতো সেই জিনিসটা একটু চিন্তা করে বলবা, বুঝছো? এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 আজকের। এটা হলো কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন সামনে আরো করব আমি। আচ্ছা থাকলো এটা। এবার তাহলে আমরা এইটার বেসিকগুলো ক্লিয়ার করে ফেললাম, ইরেজ করে দিলাম। এখন এইবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের কয়টা কনফিগারেশন হতে পারে সেইটা আমরা ফাইন্ড আউট করছি। এখন আমরা ভিজুয়ালি জাস্ট দেখে ওই অনুযায়ী বৃত্তের সমীকরণটা বলে ফেলবো। আগাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা হিসেব করে রাখছি যে অলরেডি C1 C2 এর দূরত্বটা এটা হচ্ছে 4√2, তাই না? তাহলে 4√2 কতটুকু দূরত্ব? এর কেন্দ্র থেকে ওর কেন্দ্র পর্যন্ত, তার মানে এই দূরত্বটুকু 4√2। এইটা এই টোটালটা 4√2, কিন্তু আবার এর ব্যাসার্ধ কত জানো তুমি? এর ব্যাসার্ধ জানো √2, তাহলে এর ব্যাসার্ধ এই দিলাম √2। তাহলে এখন বলো তো এইখানে আমাদের যে কনফিগারেশনে দুইটা কাঙ্ক্ষিত বৃত্ত পাইছি, একটা হলো এইটা আরেকটা হলো এইটা। এই দুইজনের সেন্টার তো জানি, জাস্ট ব্যাসার্ধ জানতে হবে। তাহলে ব্যাসার্ধ কত দেখেই বলো। এখানে এই পুরোটুকু হচ্ছে 4√2 আর এইটুকু √2, তার মানে এইটুকু হচ্ছে 3√2, বুঝছি? তার মানে আমাদের এই যে ভেতরের ছোট কাঙ্ক্ষিত বৃত্তটা এটার ব্যাসার্ধ হচ্ছে 3√2। এইবার বাইরের বড়টা কত হবে তাহলে? খেয়াল করো এই দূরত্বটুকুই হচ্ছে 4√2 আর ওর ব্যাসার্ধ এতটুকু না? ওর ব্যাসার্ধ তো আবার কত? √2 জানো তুমি, এই যে নীলটার ব্যাসার্ধ মানে হলো এই যে যেই বৃত্তটা দেওয়া আছে ওর ব্যাসার্ধ তুমি বের করেই রাখছো। তাহলে এবার এই বড়টার ব্যাসার্ধ কত হবে? বড়টার ব্যাসার্ধ হবে 5√2। এই তো। তাহলে এখন আমরা এবার কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, সমীকরণ লিখে ফেলি। তাহলে সমীকরণটা কি হবে? x - 3 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3√2 উপরে স্কোয়ার। এইটা হচ্ছে ছোট বৃত্তটার সমীকরণ। বড় বৃত্তটার সমীকরণ কি হবে? কেন্দ্র হলো আবারও 3 1, তাহলে x - 3 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5√2 এর উপরে স্কোয়ার। এই তো। তাহলে আমরা বড় বৃত্তটার সমীকরণ পেয়ে গেলাম। এই তো। তাহলে আমাদের সমীকরণ বের করার কেসে আমাদের ভিজুয়াল সলিউশনের পার্ট ডান। এইবার এখন আমরা ভিজুয়াল সলিউশন ছাড়া আমরা না একেই সমাধান কিভাবে করা যায় সেটা দেখব। তো এবার দেখো এইখানে আমাদের এটার কেন্দ্র জানি আমরা, এটার ব্যাসার্ধ বের করতে হবে। তো এটার ব্যাসার্ধকে ধরে নিলাম x। এরপরে এই কেন্দ্র এবং x ব্যাসার্ধ একটা বিশিষ্ট একটা বৃত্ত, এই যে আমাদের প্রদত্ত বৃত্ত যেটা আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করে রাখছি, জাস্ট প্রিভিয়াসলি যা করছি ওই অনুযায়ী জাস্ট লিখে রাখলাম। এরপরে এটাকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে এখন যেহেতু স্পর্শ করছে, তো স্পর্শ অন্তঃস্পর্শ হতে পারে, বহিঃস্পর্শ হতে পারে। আমরা চিত্র না এঁকে তাহলে এখন অন্তঃস্পর্শ একবার চিন্তা করবো আর একবার বহিঃস্পর্শ চিন্তা করব। চিন্তা করে ফেলি। তাহলে অন্তঃস্পর্শ যদি হয়, যদি অন্তঃস্পর্শ হয়, অন্তঃস্পর্শের শর্ত কি? শর্ত হচ্ছে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা ওদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান হতে হবে। অর্থাৎ C1 C2 যদি C1 একটার কেন্দ্র C2 আরেকটার কেন্দ্র হয়, এদের মধ্যবর্তী দূরত্বটা হতে হবে mod of R1 - R2, এটা হতে হবে, তাই না? তো এখন দেখো তো C1 C2 এই জিনিসটা কি আমরা বের করেই ফেলছি না? তো তখন দেখো তো C1 C2 তো আমরা বের করে ফেলছি, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4√2। তাহলে এখন তাহলে C1 C2 থাকলো 4√2 ইকুয়াল টু এটার ব্যাসার্ধ আমরা অলরেডি জানি, এটা হচ্ছে √2। তাহলে এটাকে যেহেতু C2 বলছি এটাকে R2 বলি। তাহলে আমরা R2 এর জায়গায় লিখে দিতে পারি √2 আর R1 এটার ব্যাসার্ধ
এটা হচ্ছে এক্স ধরে নিছি আমরা, তাহলে আমরা লিখলাম এক্স মাইনাস √2 থাকলো। এইবার এখন আমরা যদি মড তুলে দেই তাহলে প্লাস মাইনাস দিতে হয়, তোমরা নিজেদের সুবিধার্থে প্লাস মাইনাস দুইটা দিয়ে হিসাব করতে পারো, আর কমন সেন্সে যদি ডিরেক্ট বুঝতে পারো যে কোনটা হবে কোনটা ক্যান্সেল হবে শুরুতেও লিখে দিতে পারো। তাহলে এখান থেকে আমরা লিখি, এখান থেকে তাহলে পাচ্ছি এক্স মাইনাস √2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4√2, তাই না? তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 5√2 থাকলো। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি মাইনাস নিয়ে কেন হিসাব করলেন না? মাইনাস নিয়ে হিসাব করে দেখি কি হয়। মাইনাস নিয়ে হিসাব করলে কি দাঁড়াবে, এক্স মাইনাস √2 ইজ ইকুয়াল টু মাইনাস 4√2। এখান থেকে এক্স এর ভ্যালু কি চলে আসতেছে, এক্স এর ভ্যালু আসতেছে মাইনাস 5√2। এখন কথা হলো যে এক্স তো একটা বৃত্তের ব্যাসার্ধ, সেটা তো আমরা নেগেটিভ চিন্তা করতে পারি না বা নেগেটিভ নিব না, তাই না? তো এই কারণে এই জিনিসটা বাদ দিয়ে দিলাম। এইটার কথাই শুরুতে বলছিলাম যে যদি তুমি বুঝো যে আচ্ছা ঠিক আছে এখান থেকে এই মাইনাস নিলে এরকম মাইনাস ভ্যালু আসবে ব্যাসার্ধে, ওটা নেওয়ার প্রয়োজন নাই, বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 5√2। তাহলে আমাদের এই যে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র দেওয়া ছিল, ব্যাসার্ধ প্রয়োজন ছিল, ব্যাসার্ধটা বের করে ফেললাম। কোন শর্তে? অন্তঃস্পর্শের শর্তে। এবার বহিঃস্পর্শের শর্তে কাজটা করি। তাহলে বহিঃস্পর্শের জন্য কি হতে হয়, সেটার শর্ত কি? সেটার শর্ত হচ্ছে C1 C2 ভ্যালুটা বৃত্ত দুইটার ব্যাসার্ধের যোগফল হবে। তাহলে C1 C2 ইজ ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2। এখন R2 এর ভ্যালু আমরা জানি √2 আর R1 হচ্ছে x, তাহলে আমরা এই জায়গাটায় x প্লাস কি লিখে দিব, x প্লাস √2 লিখে দিলাম। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এই C1 C2 ভ্যালু আমরা জানি 4√2, এই যে প্রিভিয়াসলি বের করে রাখছি। তাহলে এখান থেকে 4√2 ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস √2, অর্থাৎ এখান থেকে x এর ভ্যালু আসতেছে কত, 3√2। এই তো, তার মানে আমরা কি পেয়ে গেলাম, আমাদের কেন্দ্র দেওয়া ছিল, ব্যাসার্ধ প্রয়োজন ছিল, ব্যাসার্ধের দুইটা সিনারিওতে দুইটা ব্যাসার্ধ পেয়ে গেলাম। যদি অন্তঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে 5√2, আর যদি বহিঃস্পর্শ করে ব্যাসার্ধ হবে 3√2। তাহলে এখন আমরা কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, একইভাবে বৃত্তের সমীকরণটা লিখে ফেলবো। এই জিনিসটুকু ক্লিয়ার হয়েছে যে আমাদের বৃত্তের সমীকরণ যে বের করার ব্যাপারটা, এইটা ভিজুয়ালি বের করলে এরকমভাবে বের করতে পারি, আর যদি আমরা ভিজুয়ালি বের না করি অর্থাৎ জাস্ট তথ্যের উপর বেস করে সলভ করি তাহলে এইভাবে করতে পারি। এখন এইটুকু থাকলো। এখন এই পার্টটুকুর আলোচনার মাঝে আমি একটা কথা বলছিলাম যে দেখো এই ধরনের ভুল যে দুইটা পসিবল কনফিগারেশন কিন্তু আমি একটা ডিটেক্ট করতে পারছি, এটা কখন হয়, কণিকেও হয়। তো সেটার একটা ছোট্ট এক্সাম্পল আমি একটু দিয়ে ফেলি। আমাদের আলটিমেটলি এইখানেও এই ভুলগুলো হতে পারে, বুঝছি। পরাবৃত্তের কেসেও বা উপবৃত্ত অধিবৃত্ত মানে যে কোনোখানেই যদি তোমার দুইটা কনফিগারেশন পসিবল হয়, যতগুলো কনফিগারেশন পসিবল হবে সবগুলোই তোমাকে কিন্তু বের করতে হবে। এই ধরনের কেসেও এই অ্যাম্বিগুইটিটা তোমাদের হতে পারে। তো সেই কেসেও অবশ্যই আমাদেরকে যতগুলো পসিবল কনফিগারেশন সবগুলোই বিবেচনা করে সবগুলোই বের করার ট্রাই করতে হবে। এইখানে দুইটা পরাবৃত্ত হওয়া সম্ভব, পরাবৃত্তটা এরকমও হওয়া পসিবল, এরকমও হওয়া পসিবল। আমাকে তো বলে নাই যে শীর্ষ কোন পাশে, যার কারণে আলটিমেটলি দুটাই হতে পারে। থাকলো। এখন তাহলে আমাদের যেটুকু কাজ ছিল তার অর্ধেক কাজ ডান, বৃত্তের সমীকরণ ডান। অ্যান্ড এটাতে সূক্ষ্ম সূক্ষ্ম যত পয়েন্ট বলা পসিবল, যতগুলো আমার মনে হয়েছে যে বলা যায় সেগুলো আমি বলার ট্রাই করছি। এইবার এখন আমরা তারপরের পার্টটাতে যাব। তারপরের পার্টে কি বলছে, স্পর্শবিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখন স্পর্শবিন্দু কোথায় একটু বুঝি ভিজুয়ালি আগেই। এইখানে দেখো স্পর্শবিন্দু হচ্ছে এইটা যখন তারা বহিঃস্পর্শ করবে, আর যখন তারা অন্তঃস্পর্শ করবে এই যে আমাদের হচ্ছে স্পর্শবিন্দু এটা। তো এই বিন্দুতে কি চাইছে আমার কাছে, স্পর্শক চাইছে। একটু এঁকে ফেলি তো আমরা একটা স্পর্শক ওই বিন্দুতে, এই যে তাহলে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের এইখানে স্পর্শক হবে, আর এটাকে আমরা যদি জাস্ট এইখানে দেই তখন সেটা আরেকটা কেসে স্পর্শক হবে। এখন এই যে স্পর্শবিন্দুতে স্পর্শক, এই জিনিসটা স্পেশালটি একটু বুঝো। এইটা কিন্তু আসলে সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে তো বুঝি, সাধারণ মানে হলো কমন, দুইটার কেসেই কমন আর কি। তো এখন দেখো এই যে যখনই স্পর্শবিন্দুতে আমি স্পর্শক নিচ্ছি, যেহেতু সেটা স্পর্শবিন্দু তার মানে ওই বিন্দুটা এই বৃত্তও শেয়ার করে, ওই বৃত্তও শেয়ার করে। এখন যার কারণে এই স্পর্শকটা ও শেয়ার করে, এও শেয়ার করে, বুঝছি। তো এটা হচ্ছে একটা সাধারণ স্পর্শক। এখন স্পর্শবিন্দুতে স্পর্শক লেখা যা কথা, স্পর্শবিন্দুতে যদি সে সাধারণ স্পর্শক লিখে দিত তাও একই কথা, বুঝছি। তাহলে আমাদের এই যে এই স্ট্রেট লাইনটার সমীকরণ চাইছে, আর অন্য কেসে ওইটার চাইছে। এখন এইটা কিভাবে খুব সহজে বের করা যায়, এইটা বের করার কেসে খুবই সহজে একদম এক লাইনেই এটা যেভাবে বের করা যায় সেটা হচ্ছে এরকম। একটু আগে
কাজটা দেখো, তারপর কেন ওই কাজটা হলো সেটাও এক্সপ্লেন করব। খেয়াল করো, আচ্ছা এই ইকুয়েশনগুলোকে তুমি এভাবে রাখলেও অ্যাডমিশনের নাম্বার পাবা, আর যদি তুমি চাও যে আমি এটাকে বিস্তৃত করে লিখবো সেক্ষেত্রেও চলবে, আমি একটু বিস্তৃত করে লিখি। এইবার আমার কাছে কি চাইছে, আমার কাছে চাইছে এই যে সাধারণ স্পর্শক দুইটার সমীকরণ চাইছে। তো সাধারণ স্পর্শকের কেসে আমরা যখন 3√2 কেস নিচ্ছি, অর্থাৎ এইটা বের করতে চাচ্ছি, এইটা বের করার কেসে আমাদের জাস্ট সিম্পল একটা কাজ করলেই হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে আমরা কোন দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক বের করতেছি। এই যে এই বৃত্ত আর এই বৃত্ত, তাই না? এই বৃত্ত আর এই বৃত্তের একদম স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শকটা বের করতেছে। এইটার কেসে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ মাইনাস করলেই হয়ে যায়। বুঝছি কি বললাম? একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ মাইনাস করলেই হয়ে যায়। কেন হয় এক্সপ্লেইন করব, আগে লিখি। তাহলে আমরা এটার কেসে এইটা হচ্ছে -8, তার মানে এটা হচ্ছে এটার সমীকরণ, আর এটার সমীকরণ তো দেওয়া আছে। তাহলে আমরা এইখান থেকে এইটা মাইনাস করলেই আমাদের এই যে এইটার সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখন মাইনাস করি, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে কত দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে x + y + 2 = 0। এই হচ্ছে আমাদের একটা উত্তর। বুঝছি? এই হলো আমাদের, আরে এই হলো আমাদের একটা উত্তর থাকলো। এরপরে আরেকটা উত্তর তাহলে কি হবে? একইভাবে আমাদের যেই দুইটা বৃত্তের জন্য আমরা স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শক বের করতেছি, একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বাদ দিলেই হবে। এবার বড়টা থেকে এই যে প্রদত্ত বৃত্তের সমীকরণ বাদ দিব, অর্থাৎ এইটা থেকে এটা বাদ দিব। বাদ দিলে কি থাকে? 2x থেকে -6x, তার মানে 8x, আর 6y থেকে -2y, তার মানে 8y, আর হলো 8 থেকে -40, তার মানে +48 থাকলো। এখন এটাকে সিম্পলিফাই করে রাখলে দাঁড়ায় x + y + 6 = 0। এইটা হচ্ছে আরেকটা সমীকরণ। এখন কথা হলো ভাইয়া, এইখানে একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বাদ দিলে আমরা জানি আমরা সাধারণ জ্যায়ের সমীকরণ পাই। এখন এইখানে তো আমরা সাধারণ জ্যা বের করতেছি না, অনেকের মনে হতে পারে এটা। তাহলে এই কেসে কেন এটা কাজ করলো? এইবার আমরা একটু এই জিনিসটা বুঝি যে এই কেসে কেন এত সহজে এটা বের করা পসিবল হলো। এইটার জন্য আমরা একটু এই চিত্রগুলোর দিকে তাকাবো অ্যান্ড কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব, তাহলে আমাদের মনে হয় সেন্সটা গ্রো করবে। খেয়াল করো, যখন সাধারণ জ্যা যখন আমরা তৈরি করি, মানে কি? জ্যা মানে হচ্ছে যে কোনো বৃত্তের দুইটা বিন্দুর কানেক্টিং রেখা, তাই না? সাধারণ জ্যা মানে হচ্ছে কমন জ্যা, দুইটা বৃত্তের মাঝে যেই জ্যাটা কমন, এরও জ্যা ওরও জ্যা। তো এখানকার কেসে আমরা দেখতেছি দুইটা বৃত্ত যখন এভাবে একে অপরের সাথে কোনো একটা পার্ট নিজেরা শেয়ার করে, তখন আসলে কি হয়? এই দুইটা বিন্দু তারা শেয়ার করতেছে, এই উপরে একটা, এই উপরে একটা। তো এই দুইটা বিন্দু যেহেতু দুইটা বৃত্তেরই পার্ট, এই দুইটা কানেক্ট করলে আমরা সাধারণ জ্যা পাই। কিন্তু এইবার এক কাজ করি তো, আমরা ধীরে ধীরে ধরে নাও এই দুইটা বৃত্তকে দুই পাশে টানতেছি, তাহলে কি হবে? এদের শেয়ারিং পার্টটা কমবে, তার মানে সাধারণ জ্যায়ের যে দৈর্ঘ্যটা এটাও কমবে। দেখো কি হয়, এই যে আমরা আরেকটু টেনে দিলাম, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যটা কমে গেছে। এরপরে আরও একটু টেনে দিলাম, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কমে গেছে, আরও কমে গেছে। এইভাবে আমরা যদি দুইটাকে টানতে টানতে একটা সময় গিয়ে জাস্ট ওদেরকে টাচ করায় রাখি, বুঝছি? এইবার তাদের আর কোনো পোর্শন একে অপরের পোর্শনের মধ্যে নেই। এখন কি হয়ে গেছে? এই যে দুইটা বিন্দু ছিল, এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দু ধীরে 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 যেহেতু তারা চলে যাচ্ছে দুই পাশে, তখন তারা সাবমার্জড হয়ে একটা বিন্দুতে পরিণত হয়েছে। তো তখন সাধারণ জ্যা কি করতেছে? সাধারণ জ্যাটাই তখন মূলত কনভার্ট হয়ে কি হয়ে যাচ্ছে? সাধারণ স্পর্শকের মতো হয়ে যাচ্ছে না? এই কারণেই আসলে কি হয়, এই কারণে এখানে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এখানে যেহেতু তাদের কি হয়েছে, এদের কেসে এরা হচ্ছে ওদের জাস্ট টাচিং বিন্দুতে আমরা হচ্ছে স্পর্শক চাচ্ছি। এইটা মূলত কি? এটা মূলত হচ্ছে যে দুইটা বৃত্ত যদি একে অপরের সাথে কোনো পোর্শন শেয়ার করতে করতে একটা সময় আমরা ধীরে ধীরে ওদেরকে সরাতে কি করতেছি, সরাতে একটা সময় ওদেরকে জাস্ট টাচ করায় রাখতেছি, তখন আসলে ওদের শেয়ারিং পয়েন্ট একটা হয়ে গেছে। আগে শেয়ারিং পয়েন্ট দুইটা ছিল, ওই দুইটাই মার্জড হয়ে এখন একটা পয়েন্টে চলে আসছে। আর ওই পয়েন্টটা দিয়েই তো সাধারণ জ্যা যেত, তাই না? তো সাধারণ জ্যাটাই মূলত এখন সাধারণ স্পর্শক হয়ে গেছে। কোন বিন্দুতে স্পর্শক? স্পর্শ বিন্দুতে সাধারণ স্পর্শক। এখন এই যে এই পার্টটুকু গেল, তার মানে এইখান থেকে খুব সহজে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বাদ দিলে C1 - C2
যখন বৃত্তদ্বয় নিজেদের সাথে পোর্শন শেয়ার করে তখন সেটা সাধারণ জ্যায় নির্দেশ করে, আর যখন তারা টাচ করে থাকে তখন আসলে কি হয়ে যায়, সেটা ওই স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শকের মতো রোল প্লে করে। এটা কেন হয় আমি এই যে এইখান থেকে ভিজুয়ালি তোমাদেরকে ফিলটা দেওয়ার ট্রাই করছি। এখন এই ব্যাপারটার উপরে বেস করে আমার আরেকটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনে পরে যাব। আগে আমরা একটু এখন বোঝা ট্রাই করি যে আচ্ছা এখানকার কেসে যদি আমি এই জিনিসটা ফাইন্ড আউট করতে না পারি যে আচ্ছা ঠিক আছে C1 - C2 করলেই স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শক বের হবে, এটা ফাইন্ড আউট ধরে নিলাম আমি করতে পারিনি, তাহলে কি অবশ্যই করা যাবে না অন্যভাবে? সেইভাবে কিভাবে করা যায় এটা আমি আজকে করে দেখাবো না, এখন তোমাদের কাজ হবে এটা করে দেখা এবং এগুলোর সাথে মেলানো। সেটা কিভাবে করতে পারো জাস্ট একটু আইডিয়া দিয়ে নেই, এটাও অনেকভাবে করা যায়। এখান থেকে আইডিয়া দিই, খেয়াল করো তুমি এই পয়েন্টটা জানো, এই পয়েন্টটা তুমি জানো, আর এই পয়েন্টটা জানো। এখন এদের দুইজনের মাঝে কি লাগবে, এদের দুইজনের মাঝে এই পয়েন্টটা লাগবে, তাই না? এই পয়েন্টটা হলেই তো তুমি কি করতে পারবা, সাধারণ স্পর্শকের সমীকরণটা বের করতে পারবা। এখন এই পয়েন্টটা বের করতে পারো কিভাবে, খেয়াল করো এই দূরত্বটুকু হচ্ছে 3√2 আর এই দূরত্বটুকু হচ্ছে √2, তার মানে এই পয়েন্টটা কি করছে, এই দুইজনকে, এই বাইরের দুইজনকে কি অন্তর্বিভক্ত করছে না? কত অনুপাতে? 3:1 অনুপাতে। তো অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে তুমি এই পয়েন্টটা পাইলা, এই পয়েন্টটা পাওয়া গেল। এরপরে কি করতে পারো, এখন দেখো এই পয়েন্ট জানো, এই পয়েন্ট জানো, এদের ঢাল জানো, তাই না? এদের ঢাল জানলে এদের লম্বরেখার ঢাল জানা যায়, তখন তুমি লম্বরেখার ঢাল জানলা এবং এই পয়েন্ট দিয়ে পাস করবে, এই রেখার সমীকরণ পেয়ে যাবা। বুঝছো কথা বুঝছো? এদের ঢাল জানো মানে লম্বরেখার ঢাল জানো, এটা তো ওর উপর লম্বই, লম্বরেখার ঢাল জানলা আর ওই পয়েন্ট তো বের করছো অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে। তো যে কোনো একটা সরলরেখার ঢাল জানলে আর ওর উপর একটা পয়েন্ট জানলেই সমীকরণ বের করা যায়। ঠিক একইভাবে এইটাও করতে পারবা, এটাও চেষ্টা করে দেখো, এটা ইচ্ছে করে আমি করে দিচ্ছি না। এটা কিভাবে করতে পারো, যদি তুমি অন্তর্বিভক্তিকরণে কমফোর্টেবল হও এটা অন্তর্বিভক্তিকরণ দিয়েই করতে পারো। আর যদি তুমি বহির্বিভক্তিকরণে সমস্যা না থাকে, সাধারণত অনেকের কেসে আমি দেখি যে বহির্বিভক্তিকরণ বলতে কি বোঝায় সেটা জানে না, শুধুমাত্র সেটার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারে। তো এইখানকার কেসে যদি তোমার সেই ধরনের সিনারিও হয়, রিস্ক না নিতে চাও, এটাকে x, y ডিনোট করে তুমি অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে আবার কাজটা করতে পারো। কিভাবে? এটাকে বললে x, y, তুমি এই পয়েন্ট তো জানো, এটা কত, এটা পয়েন্ট হচ্ছে -1 -3, তাই না? এক কাজ করবা, তুমি এই 3,1 পয়েন্টকে এবং xy-কে কত অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে এই পয়েন্টটা, একটু চিন্তা করো। এটুকু হচ্ছে 4√2, এটুকু √2, তার মানে এই পয়েন্টটা এইটা হচ্ছে 4:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। এই শর্তটা অ্যাপ্লাই করবা, তাহলেই x আর y এর ভ্যালু পেয়ে যাবা। x, y এর ভ্যালু পেয়ে গেলা, ওই বিন্দু পাইলা আর আবারও আগের মতো এটুকুর ঢাল জানবা, তাহলে লম্বরেখার ঢাল জানবা, বের করতে পারবা। বুঝছো? তাহলে এখান থেকে তুমি ওই কাজটা করতে পারবা ইনশাআল্লাহ। ওটা একটু বের করে দেখো, তারপরে এইগুলোর সাথে মিলাই দেখবা। বুঝা গেছে? তাহলে এখন মোটামুটি আমাদের পুরো ভিডিওর কাজকর্ম শেষ। এখন আমরা পুরোটার সামারি করব যে পুরোটাতে কি কি ব্যাপার আলোচনা করছি, কোনগুলোতে একটু জোর দেওয়া উচিত, কোনগুলো আমাদের একটু মাথায় রাখা উচিত, সতর্ক থাকা উচিত। প্রথম কথা, আমরা এখানে বৃত্তের সমীকরণ বের করতে বলছিল আর স্পর্শবিন্দুতে স্পর্শকের সমীকরণ বা সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। আমরা ওই প্রথম পোর্শনটা নিয়ে প্রথমে আলোচনা করছি। এইটার আলোচনার কেসে আমরা প্রথমে ভিজুয়াল সলিউশনে গেছি, তারপরে এমনি জাস্ট ইনফরমেশন থেকে। এখন ভিজুয়াল সলিউশনের কেসে প্রথম যে পয়েন্টটা আমি বলছিলাম সেটা হচ্ছে পজিশনিং এর ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে ওয়েন ইউ আর গোয়িং ফর আ ভিজুয়াল সলিউশন। যখন তুমি পজিশনিং ভুল করতেছো, লজিক্যালি তুমি ভুল হচ্ছ, তখন ভুল হওয়ার কিন্তু চান্সেস থেকে যাবে ইকুয়েশন বিল্ডিংয়ে। এইটা একটা পয়েন্ট। তো যার কারণে কোনো একটা পয়েন্ট একটা বৃত্তের সাপেক্ষে ভিতরে নাকি বাইরে নাকি পরিধির উপরে, এগুলো চেক না করে জাস্ট কোনো মতো বসাই দিলাম, এমনটা করা উচিত না। ফাইন। তারপরে সেখান থেকে আমরা এরপরের ভুল কি? এরপরের ভুল হচ্ছে যখনই একটা পয়েন্ট পাইলাম বাইরে হোক ভেতরে হোক যেখানেই হোক, তারপরে আমাকে বলছে এরা দুজন স্পর্শ করে। তো আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এইখানে জাস্ট এইটা আঁকলাম ভিতরেরটুকু, তো এটা তো স্পর্শ করছে, কাজ শেষ। এখন আমার জাস্ট এটা বৃত্তের সমীকরণ বের করতে পারলেই হয়ে যাবে। আসলে হবে না। যখন স্পর্শ করতেছে তখন আসলে আমাদের চেক করা উচিত অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ দুটোই করা পসিবল কিনা, আমাদের এখানে পসিবল কনফিগারেশন একটা নাকি দুইটা, এই তো। আর এখানকার কেসে আরেকটা কথা বলছিলাম যে এইবারে তো পয়েন্টটা ওই প্রদত্ত বৃত্ত নীল বৃত্তের বাইরে আছে, নীল বৃত্তের ভেতরে যদি থাকে তখন কি হবে? তখনও দুইটা বৃত্ত হওয়া পসিবল ছিল, ওখানে চিত্র এঁকে দেখাইছি। আর হচ্ছে যদি ওর পরিধির উপরে হয় তখন কি হবে? তখন এইটা ছিল তোমাদের কোয়েশ্চেন 1। কোয়েশ্চেন 2 সামনে। এরপরে
এখন এখান থেকে তারপরে ওই জিনিসগুলো বুঝে আমরা কাজ করব যে কখন অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ দুটাই পসিবল, শুধুমাত্র অন্তঃস্পর্শ বা শুধুমাত্র বহিঃস্পর্শ পসিবল কিনা, এই জিনিসগুলো চেক করা কাজ। এরপরে তারপরে তখন কাজটা এমনিতে কাজটা সহজ, সেটা হচ্ছে যে আমাদের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ লাগবে, তো ব্যাসার্ধ তো ডিস্টেন্স থেকেই পাওয়া যায়। সিম্পলি আমরা টোটাল ডিস্টেন্স জানি, যোগ বিয়োগ করলেই যতটুকু ডিস্টেন্স বা যতটুকু ব্যাসার্ধ আমাদের প্রয়োজন সেটা পেয়ে যাব। বহিঃস্পর্শের জন্য এতটুকু দরকার, তাহলে এটা হচ্ছে পুরোটা থেকে এর ব্যাসার্ধ বিয়োগ, যার কারণে এটা পাইছি। আর যখন আমরা অন্তঃস্পর্শ করতেছে অর্থাৎ এই বড় বৃত্তটা আর এই যে নীলটা, তো তখন হচ্ছে এই পুরোটা প্রয়োজন। পুরোটার জন্য 4√2 সাথে √2 যোগ করে পুরো ব্যাসার্ধ পেয়ে আমরা সমীকরণ পাইছিলাম। এরপরে যখন আমরা ভিজুয়ালি না করে জাস্ট ইনফরমেশন বেসে করব, তখন আসলে ওই যে স্পর্শ করলে কি শর্ত, ওই শর্তটা মাথায় রেখে ওই অনুযায়ী করলেও হয়ে যাবে। বুঝছি, এই জিনিসটাও গেল। তাহলে আমাদের মোটামুটি এই বৃত্তের সমীকরণ বের করার ঝামেলা সব এইভাবে শেষ করছি। এরপরে আসছে স্পর্শবিন্দুতে স্পর্শক। তো স্পর্শবিন্দুতে স্পর্শক এটা মূলত হচ্ছে সাধারণ স্পর্শক, ওরো স্পর্শক, এরো স্পর্শক, কারণ স্পর্শবিন্দুটা দুইটা বৃত্তই শেয়ার করে। তারপরে এখন এই যে এইটার কেসে এই দুইটার যদি আমরা সমীকরণ বের করতে যাই, খুব সহজে যে কাজটা করা যায় সেটা হচ্ছে এইখানে যে দুইটা বৃত্তের জন্য আমরা স্পর্শবিন্দুতে স্পর্শকের সমীকরণ চাচ্ছি, এইটার যে কোনোটা থেকে যে কোনোটা বিয়োগ করলেই হয়ে যায়, C1 - C2 = 0 করলেই হয়ে যাবে। এখন এটা কেন করলে হচ্ছে সেটা বোঝার জন্য আমি কি করছি, এইটার জন্য এই ভিজুয়াল ব্যাপারটা তোমাদেরকে দেখানোর ট্রাই করছি যে আচ্ছা দুইটা বৃত্ত যখন নিজেদের সাথে পোর্শন শেয়ার করে তখন মেইনলি ওদের কমন পয়েন্ট থাকে দুইটা। তো এই পোর্শন শেয়ার যদি কমাতে থাকি একটা সময় গিয়ে যখন টাচ করবে তখন ওদের কমন পয়েন্ট ওই দুইটা পয়েন্ট মার্জ হয়ে একটা পয়েন্টে চলে আসে। বুঝছি, যার কারণে ওদের সাধারণ স্পর্শকটাই মূলত এইখানে ট্রান্সফর্মড হয়ে সাধারণ জ্যাটাই মূলত ট্রান্সফর্মড হয়ে সাধারণ স্পর্শকে পরিণত হচ্ছে। বুঝছি, তো যার কারণে আমাদের এই কেসে কি হয়, সাধারণ স্পর্শকের যেটা সমীকরণ বের করতে চাচ্ছি স্পর্শ বিন্দুতে, সেটা আসলে সাধারণ জ্যায়ের সমীকরণটাই অনুসরণ করবে। তো যার কারণে এই সাধারণ জ্যায়ের মতো কাজটা করলেই হয়ে যায়। বুঝছি, থাকলো এটা, এই ব্যাপারগুলো চলে গেল। এরপরে আর এর মাঝখানে একটা জিনিস বলছিলাম যে ডাবল কনফিগারেশনের সময় একটু সতর্ক থাকতে, এটা কনিকেও হতে পারে। এখন আমার লাস্ট কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে যে আচ্ছা এইখানে আমরা দেখলাম যে দুইটা বৃত্ত যখন থাকতেছে, একটা বৃত্ত এখানে আর একটা বৃত্ত এই মনে করো এখানে, তো আমাদের কি দেখতেছি আমরা C1 - C2 একটার থেকে আরেকটা সমীকরণ যখন বাদ দিই তখন কি আসে, তখন আমাদের আলটিমেটলি এখানে সাধারণ জ্যা আসতেছে, তাই না? তারপরে এরা যখন যেতে যেতে একটা সময় যখন জাস্ট টাচ করতেছে তখন আসলে কি হয়, তখন আসলে এই যে জাস্ট আমাদের স্পর্শবিন্দুতে যে স্পর্শকের সমীকরণটা সেটা C1 - C2 = 0 দিয়ে চলে আসে। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আচ্ছা এদেরকে যদি আমরা আরো দূরে নিয়ে যাই, আরো দূরে নিয়ে যেতে পারি না, আরো দূরে নিয়ে গেলাম, তখন আসলে কি হয়, একটা বৃত্ত আরেকটা বৃত্তের সাথে কোনো পোর্শনই শেয়ার করতেছে না, তখন আসলে এই C1 - C2 দিয়ে কি মিন করে, এটার তখন তাৎপর্য কি, এটার সিগনিফিকেন্স কি, এইটা একটু চিন্তা করে আমাকে বলার ট্রাই করো, বুঝছো, কমেন্ট বক্সে। আর এখানে ছোট্ট একটা হিন্ট দিয়ে নেই, এই জিনিসটা মেইনলি র্যাডিক্যাল এক্সিসের ব্যাপার সম্পর্কে যদি কারো ধারণা থাকে তখন আসলে তার উত্তর করতে পারার কথা। আর যদি তোমাদের মনে হয় যে আচ্ছা ভাইয়া এই জিনিসটা চিন্তা করতে পারিনি, কোয়েশ্চেন 2টা বা র্যাডিক্যাল এক্সিস জিনিসটা কি এটা সম্পর্কে আইডিয়া নেই, এই জিনিসটা সম্পর্কে একটা এক্সট্রা ভিডিও দেন, তাহলে আমি ট্রাই করব ওই ইন্ডিভিজুয়ালি জাস্ট র্যাডিক্যাল এক্সিস সম্পর্কে একটা ভিডিও দিয়ে সেই জিনিসটা বোঝানোর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করা যায় আজকের ভিডিওতে যতগুলো জিনিস আলোচনা করছি সবগুলোই তোমাদেরকে বোঝাতে পারছি, সব সূক্ষ্ম পয়েন্টগুলো ডিটেইলগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর এই ধরনের ইন ডিটেইল ভিডিও দেখতে চাইলে অবশ্যই পিন কমেন্টে দেওয়া প্লেলিস্টটা চেক করবা, সেখানে সবগুলো ভিডিওতেই আমি এই চেষ্টাটাই রাখছি। আই হোপ সেটাও তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।